ইটিএফ। ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। সেটা হচ্ছে গিয়ে, সাপোজ আমরা সবাই জানি স্টক মার্কেটে কেনা বেচা করা যায়। স্টক মার্কেটে যে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল শেয়ার কেনা হয় এবং কোনো একটা টাইমের পরে যদি তার দাম বেড়ে যায়, তাহলে দাম বাড়লে সেটা তুমি, তোমার লাভ হয়ে গেল। এটা হলো গিয়ে একটা প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে, অনেকে মানে বোঝে না যে সে নিজে থেকে কি করে টাকা ইনভেস্ট করবে, কোন কোম্পানিকে টাকা দেবে। তখন সে কি করে, তখন সে হচ্ছে গিয়ে সেকেন্ড অপশন, মিউচুয়াল ফান্ডকে চুজ করে। মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে সে এখানে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট করে। এবার মিউচুয়াল ফান্ড কোম্পানি, আমি একটা XYZ মিউচুয়াল ফান্ড কোম্পানিকে এখানে চুজ করলাম। এবার ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি কোথায় আমার টাকাটাকে ইনভেস্ট করবে সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে, ও আমাকে বলবে যে আমি আপনার 10 টাকা নিলাম এবং 1 বছর বাদে আপনার এই 10 টাকাটাকে 12 টাকা করে দেবো। বাট ওই ব্যক্তিটি, ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিটি আমার যে টাকাটা সে নিল, সেই টাকাটা পুল করলো, আমার মতন এরকম আরো 10 জনের থেকে টাকা নিয়ে সে কিভাবে টাকাটা রোজগার করলো সেটা আমি জানি না। বাট ইটিএফ হচ্ছে এমন একটা অ্যাডভান্স কনসেপ্ট, পুলড ইনভেস্টমেন্ট ভেহিকেল, যেখানে আমি জানবো আমি টাকাটা কোথায় দেবো। মিউচুয়াল ফান্ডের এই এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে ইটিএফ। কি ব্যাপার, সাপোজ এখানে আমি রয়েছি, আমার এখানে সাপোজ আমি তোমাদেরকে বললাম যে সবাই তোমরা আমাকে টাকা দাও। 1 বছর আমি সবার থেকে টাকা নিলাম। এবার 1 বছর ধরে আমি যদি সবার থেকে টাকা নিই, আমি বললাম যে এটা আমি আমার ইনস্টিটিউশনের বেটারমেন্টে কাজে লাগাবো এবং এখান থেকে যা লাভ আসবে আমি তার পার্সেন্টেজ তোমাদেরকে দেবো। এই কথাটা আমি বললাম। তাহলে তোমরা এখানে কি জানলে, যে এই যে টাকাটা তোমরা আমাকে দিলে সেটা কোথায় ইনভেস্টেড হবে, অ্যাজ আ এডুকেশনাল প্ল্যাটফর্মের রেসপেক্টে কোনো ইনভেস্টমেন্টটা হবে এডুকেশন ওরিয়েন্টেড জায়গায়। ধরে নেওয়া যাক আরো এরকম কোন একটা কোম্পানি আছে, যে বললো যে ইনভেস্টমেন্ট এখানে করো, যেখানে আমার কোম্পানি সোলার প্যানেলে কাজ করে। তাহলে এবার হতে পারে তোমার কাছে 1 লাখ টাকা আছে, তুমি ভাবলে ঠিক আছে ম্যামকে 50,000 দেবো, ওই ব্যক্তিকে 50,000 দেবো। তার মানে আমি কিন্তু এই যে কথাটা এডুকেশন বলে নিলাম, ওই 50,000 কিন্তু এডুকেশন ছাড়া অন্য কোথাও ইনভেস্ট করতে পারবো না। অন্য একজন ব্যক্তি 50,000 যে নিল, সে কিন্তু সোলার প্যানেল ছাড়া কোথাও ইনভেস্ট করতে পারবে না। তাহলে এর অর্থ হয়ে গেল কি, যে আমি বুঝলাম, আমি আমার যে টাকাটা সেটা যিনি পুল করছেন তাকে বলে দিলাম যে তুমি এই সেক্টরটাতে ইনভেস্টমেন্ট করবে। এবার কোম্পানি ডিটারমিনেশন সেটা আমার ব্যাপার, সেটা কিন্তু যে টাকা দিচ্ছে, মানে তোমরা যে টাকা দিচ্ছ তোমাদের সাথে সেটা কানেক্টেড নয়। বোঝা গেল কথাটা? হুম, সবাই বুঝলে? এটাই হচ্ছে ইটিএফ। এটাই হচ্ছে ইটিএফ, এক্সচেঞ্জে ট্রেডেড ফান্ড। এখানে কি করা হয়, কালেকশন অফ সিকিউরিটিজ এর একটা বান্ডেল দেওয়া হয় একজন ব্যক্তিকে। এরকম ভাবে দেওয়া হয় যে আমি তোমার টাকাটা এই 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 শেয়ার বা এই এই সেগমেন্টে ইনভেস্ট করব। এবার কোনো একজন ব্যক্তি দেখবে, আচ্ছা এটা হচ্ছে ইন ফিউচার রেলের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট হবে, আমার মনে হচ্ছে রেল আগামী দিনে ভালো কিছু করবে, চলো আমি রেলের কোম্পানিতে ইনভেস্ট করি। তখন সে রেলের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ওই ইটিএফটাকে চুজ করে নেবে। সেটা স্টক হতে পারে, বন্ডস হতে পারে, কমোডিটিজ হতে পারে। এবং তার মানে তোমার যে টাকাটা, সেই টাকাটা একটা মিউচুয়াল ফান্ডে যেমন দিলে তারা শেয়ার মার্কেটে ইউজ করে, বাট ইটিএফ এ দিলে সে স্টকেও করছে, বন্ডেও করছে, কমোডিটিতেও করছে। তাহলে তোমার ডাইভার্সিফিকেশন হলো। এবং এটা মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক বেশি পরিমাণে, বলা হচ্ছে আজকালকার দিনে ইটিএফ অনেক বেশি পরিমাণে সিকিউর। ঠিক আছে, অনেক বেশি বেনিফিটেড জোন এখানে রোল প্লে করে। তো এক্সচেঞ্জে ট্রেডেড ফান্ডকে নিয়ে গভর্নমেন্ট অনেক আশাবাদী আগামী দিনে। সিম্পল, আর কিছুই না, যে একটা রসগোল্লা ওকে দিয়েছে, তারপরে হচ্ছে প্রথমে এমনি রসগোল্লা, তারপরে হচ্ছে নরম রসগোল্লা, তারপরে হচ্ছে বেগুনি রসগোল্লা, পিঙ্ক রসগোল্লা, বিভিন্ন কালার। এখন একটা রসগোল্লারই ভার্সন অন্য কিছু। ঠিক আছে, ওইটাই ব্যাপার, যার যেটা পছন্দ সে সেটা নেবে, আর কিচ্ছু নয়। তো এক্সচেঞ্জে ট্রেডেড ফান্ডটা ওরকমই একটা নতুন একটা বলতে পারো ইনিশিয়েটিভ, যদিও নতুন নয়, তাও অনেক দিন ধরেই চলছে, বাট এখন মার্কেটে এটা বেশি পরিমাণে চলছে শেয়ার মার্কেটের এই অত্যাধিক ওঠানামার জন্য। আচ্ছা, শেয়ার বাইব্যাক। আর শেয়ার বাইব্যাক এটা একটা কর্পোরেট অ্যাকশন। সিম্পল, এটাও একটা ব্যাপার। আমি সাপোজ আমার কোম্পানির রেসপেক্টেই বলি, যে এই 3 বছর পরীক্ষা হয়নি, আমার খারাপ পরিস্থিতি ছিল, আমি ধরে নেওয়া যাক আমার কোম্পানির শেয়ার বিক্রি করেছি। শেয়ার বিক্রি করেছি, এবার এখন তো বলছে গভর্নমেন্ট পরীক্ষা হবে, তার মানে লাইভ জিঙ্গালালা,
আপাতত 5 বছর তো পরীক্ষা হবে। আমি মনে করছি যে না, আমি যে শেয়ার গুলো শেয়ার করে দিয়েছি, মানে বেচে দিয়েছি যে ইনভেস্টরদের থেকে, সেখান থেকে আমি কি করবো, শেয়ারের এখানে টাকা আমি তুলে নেব। মানে আমি যে দিয়েছি, বেচে দিয়েছি, মোট কথা আমার সম্পত্তি যে আমি বেচে দিয়েছি, পার্সেন্টেজ আমার কোম্পানির বেচে দিয়েছি, সেটা আমি তুলে নেব। ঠিক আছে, এবার আমি তুলে নেব, তুলে নেব সেক্ষেত্রে আমি তুলে নিচ্ছি, সেই তুলে নেওয়াটা হচ্ছে গিয়ে আমার কোম্পানির শেয়ারই আমি যেটা একটা টাইমে বেচেছিলাম সেটা আমি তুলে নিচ্ছি, এটাকেই বলে বাইব্যাক। ইনভেস্টররা নিজে থেকে ইটিএফ এ সিলেক্ট করতে পারে তারা কোন সেক্টর চুজ করবে, একদমই তাই। এটা হচ্ছে বাইব্যাক, এটা, এবং এটা যে কোনো প্ল্যাটফর্মে যেখানে ট্রেডিং হয় তাতে হয়। বাইব্যাকটা বোঝা গেল। আমার শেয়ার, আমার কোম্পানির শেয়ার আমি কিনে নেব, এটাকে বলে বাইব্যাক। তাহলে কি লেখা রয়েছে, শেয়ার বাইব্যাক ইজ দ্য কর্পোরেট অ্যাকশন, কোম্পানির লোকেরা করবে, where a company repurchases its own share from the existing shareholder, reducing the number of outstanding share in the market. This process consolidate ownership, can increase earning per share, and provides a way company to return excess cash to the investor. সাপোজ আমার কাছে অনেক টাকা চলে এসেছে, আমার না টাকার দরকার নেই, কারণ আজকে আমি যদি কারোর থেকে শেয়ার এখানে কেউ যদি আমার শেয়ার কিনে থাকে, আমাকে তো তার প্রফিটের পার্সেন্টেজ শেয়ারিংটাও দিতে হচ্ছে। তো তার থেকে আমি শেয়ারটা নিয়ে নিলাম, আমার শেয়ার আমি নিয়ে নিলাম, তাকে আর আমি প্রফিট দেবো না, কারণ আমি জানি আগামী দিনে আমার কোম্পানি অনেক বেশি গ্রো করবে, তো আমি প্রফিট দেবো না। তো আমি প্রফিট দেব না, সেই কারণে আমি শেয়ার বাইব্যাক করে নিচ্ছি। তার মানে এই ঘটনাটা কখন কেউ ঘটাতে পারে, এই ঘটনাটা তখনই ঘটানো সম্ভব যখন সেই কোম্পানিটা পজিটিভে রয়েছে বা ভালো রয়েছে বা একটা ভ্যালু তার বেড়েছে। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক বুঝলে। আচ্ছা, জিও প্ল্যাটফর্ম এখানে অফিসিয়ালি তার ড্রাফট তৈরি করেছে, যার নাম হচ্ছে DRHP। যেহেতু জিও পপুলার তাই আমি নামটা দিয়েছি, ন্যাচারালি অন্য কোনো কোম্পানি হলে নামটা দিতাম না। ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাস, এটা হচ্ছে নাম, যদি কখনো আসে, বাট আমি অতটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেনটাকে বলবো না। সিম্পল কথা, জিও এখানে তার নতুন এখানে ফাইল করেছে জিও প্ল্যাটফর্মে, সে হচ্ছে আর কি তার আইপিও আনবে। ঠিক আছে, ইনিশিয়াল পাবলিক অফারিং আনবে, আইপিও আনবে, শেয়ার মার্কেটে আসবে, সে মার্কেট থেকে টাকা তুলবে। এবং যার থ্রু দিয়ে এটা করবে, DRHP, তার ফুল ফর্ম হচ্ছে ড্রাফট রেড হিয়ারিং প্রসপেক্টাস। আর কিছু আমার জানতে হবে না। ওকে, ইন্টারন্যাশনাল নিউজে চলে আসে। জাপানিজ প্রাইম মিনিস্টার তাকাইচি, তো উনি তাকাইছেন, তো তাকাইচি এবং ইটালিয়ান প্রাইম মিনিস্টার এখানে, না ওটা জিওর যেটা ছিল ওটা হচ্ছে জিও ফাইন্যান্স ছিল, মানে ওটা ফাইন্যান্স কোম্পানির পার্টটা ছিল। জিও এখন যেটা আসবে সেটা হচ্ছে টেলিকম সেক্টরটার আসবে। তো জাপানিজ প্রাইম মিনিস্টার তাকাইচি এবং ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি এখানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে কথা বলছেন তারা। এবং 3.7 কিলোমিটার ব্রিজ এখানে বানানো হবে স্ট্রেট অফ মেসিনাতে, যেটা সিসিলিকে মেইনল্যান্ডের সাথে কানেক্ট করবে। আমরা যখন লাস্টে ম্যাপ পড়বো তখন আমি মেসিনা কোথায় আছে, কে কি আছে আমি দেখে নেব, আমরা পড়ে নেব তখন। সিম্পল, এখন আপাতত যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে গিয়ে কারা কারা, জাপান আর ইটালি, শুধু এটা মনে রাখো, জাপান ইটালি, আমি একটু বাদে লাস্টে যখন পড়াবো দেখে নেব। এই স্ট্রেট অফ মেসিনা টাইরেনিয়ান এবং আয়ানান সি কে কানেক্ট করছে, এবং যেটা কিনা মেডিটেরিয়ান সি এর পার্ট। ভবিষ্যতের আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাইরেক্ট পরীক্ষাতে চলে আসতে পারে, স্ট্রেট অফ মেসিনা কিসের সাথে কানেক্টেড, আমরা লাস্টে এটা একদম দেখে নেব। আচ্ছা, ব্রিক্স ইনডোর ডিক্লারেশন 2026। তো মধ্যপ্রদেশে এখানে এই কিছুদিন আগে তোমার মিটিং হলো, এবং মধ্যপ্রদেশের ইনডোরে একটা ডিক্লারেশন হয়েছে ইনডোরে, তো ডাইরেক্ট আমাদের কাজে রাখতে পারে। কেন? কারণ এখানে আমাদের ফুড সিকিউরিটি, ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার এবং ডিজিটাল ইনোভেশন নিয়ে কথা হচ্ছে। তো আমি তোমাদেরকে শিখিয়েছি যে আন্ধাধুন মুখস্থ করবে না, তোমরা বুঝবে যে ব্যাপারটা কি হচ্ছে। একটা টাইমে ট্যুরিজম খুব ফ্লারিশ করেছিল, মানে ট্যুরিজম গভর্নমেন্টের ফোকাস, এখনো ট্যুরিজম গভর্নমেন্টের ফোকাস, বাট এখন যদি দেখা যায় ট্যুরিজমের থেকেও কোথাও না কোথাও গভর্নমেন্ট কিন্তু ফুড সিকিউরিটিতে বেশি ফোকাস করছে। ঠিক আছে, এগ্রিকালচারের ক্লাইমেট রেজিলেন্ট বা এই যে ফুড মানে আফটার ফুড ক্রিয়েশন সেটাকে কিভাবে স্টোরেজ করব তাতে বেশি ফোকাস করছে। তাই গভর্নমেন্টের আপকামিং যে প্রোপাগেন্ডা গুলো হবে সেগুলো কিন্তু এটার সাথে কানেক্টেড। হ্যাঁ, ডিজিটাল ইনোভেশন তো থাকতেই হবে, তাই গভর্নমেন্ট ইনডোর ডিক্লারেশনে ফুড সিকিউরিটি, ক্লাইমেট রেজিলেন্ট এগ্রিকালচার এবং ডিজিটাল ইনোভেশন নিয়ে কাজ করার কথা বলছে। ইন্ডিয়া এবং রাশিয়া
ইন্ডিয়া এবং রাশিয়ার রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, এটি একটি মিলিটারি এগ্রিমেন্ট করেছে, যার থ্রু দিয়ে পারমিট করা হবে দেয়ার আর্ম ফোর্সেস টু ইউটিলাইজ ইচ আদার নেভাল বেসেস, এয়ারফিল্ড অ্যান্ড পোর্ট। তার মানে এখানে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ইন্ডিয়া আর কানাডার একটা বিজনেস দেখতে পেয়েছি, আর ইন্ডিয়া আর ইউকের একটা বিজনেস দেখতে পেরেছি। আগের দিনকে আমি তোমাদেরকে বলেছিলাম যে ট্রেডটা কার সাথে, ট্রেড ট্রেড যেটা কার সাথে, সেটা ইউকে এর সাথে, ট্রেডটা ইউকে এর সাথে, মনে থাকে জানো, ঠিক আছে। আর এখানে রিলোজ, রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, এটা যেন ফুল ফর্মটা চোখে দেখলে মুখস্থ থাক, মানে চোখে দেখলে যেন বলতে পারো, মুখস্থ করার দরকার নেই। রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, আমরা লজিস্টিক সাপোর্ট এখানে কাদের সাথে এগ্রিমেন্ট করছি, ইন্ডিয়া আর রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করছি। বিকজ এই লজিস্টিক সাপোর্টে আমরা মিলিটারি এগ্রিমেন্ট করছি, এমন না যে মালপত্র জাহাজ বহন টহন হবে, শুধু মিলিটারি এগ্রিমেন্ট, একে অপরের নেভাল বেসকে, এয়ার ফিল্ডকে এবং পোর্টসকে এখানে কি করবে, এখানে ইউটিলাইজ করবে। নেক্সট এখানে কি ব্যাপার, নেক্সট হচ্ছে গিয়ে মমবাসা ডিক্লারেশন। প্রথম কথা, মমবাসা ডিক্লারেশনকে একদম ব্রেনে প্রথমেই ক্লিক করো, বাসা, বাসা একটা ফিশ হয়, তো এটা মাছের সাথে কানেক্টেড। তো এটা 16টা কান্ট্রির কম্ব্যাটিং ইলিগাল আনরিপোর্টেড আনরেগুলেটেড ফিশিং এর সাথে এটা কানেক্টেড, ইন্ডিয়া এর মেম্বার নয়। এই মমবাসা ডিক্লারেশন এখন নিউজে আছে, কারণ এখানে রেগুলেটেড ফিশিং করা হচ্ছে বেশ কিছু এলাকাতে, তাই জন্য সমস্যা। তাই মমবাসা ডিক্লারেশন তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, কিসের সাথে কানেক্টেড, সিম্পল ফিশিং এর সাথে কানেক্টেড, ফিশিং এর রেগুলেশনের সাথে কানেক্টেড মমবাসা এগ্রিমেন্ট। ওকে, নেক্সট ডিফেন্সে আমরা যদি যাই, খানকোয়েস্ট, খানকোয়েস্টের এখানে এক্সারসাইজ, খানকোয়েস্ট এটা কোথায় অবস্থিত, বা এটা মিলিটারি এক্সারসাইজ, এটা মঙ্গোলিয়াতে অবস্থিত, এটা মঙ্গোলিয়াতে এখানে হয়েছে। এবং এখানে আমরা যদি দেখি ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেট করেছে, তো খানকোয়েস্টে ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেট করবে, তো ডিভিশন দেখতে দেখতে তাকাতে তাকাতে দেখবে যে 23 নাম্বার, ঠিক আছে। এবার এখানে ভালো করে আগে তাকাও, 40 জন ইন্ডিয়ান আর্মি কন্টিনজেন্ট এখানে রিপ্রেজেন্ট করবে ব্যাটালিয়ান, যেটা জাট রেজিমেন্ট ব্যাটালিয়ান, জাট যে গ্রুপ, জাট গ্রুপ, আমরা হিস্ট্রি রেসপেক্টেও পড়েছিলাম মারাঠা জাত, তো যে জাত রেজিমেন্ট এখানে এবার পার্টিসিপেট করবে। তো ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে কোন রেজিমেন্ট পার্টিসিপেট করবে, জাত রেজিমেন্ট পার্টিসিপেট করবে। 40 জন ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, ওটা আমি জাস্ট দিয়ে রেখেছি যদি খুব কখনো খুব বাজে কোশ্চেন আসে তার রেসপেক্টে, বাট দ্যাট ওয়াজ নট ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি, চার্টার 7 অফ ইউনাইটেড নেশনস এর আন্ডারে এই খানকোয়েস্ট এগ্রিমেন্ট হয়। এই ইউনাইটেড নেশনের চার্টার 7 ডাইরেক্ট করে যে ডিফারেন্ট মিলিটারি অর্গানাইজ, ডিফারেন্ট কান্ট্রির মিলিটারিরা একসাথে মিলিটারি এক্সারসাইজ করতে পারে আন্ডার দি চার্টার 7 অফ ইউনাইটেড নেশনস চার্টার। ওকে, তাহলে কত নাম্বার, 7 নাম্বার, 7। তাহলে সাথে সাথে এই একই ট্রিক্স, সাথে সাথে আমরা এখানে মিলিটারি এগ্রিমেন্ট করব, জ্যাট এগ্রিমেন্ট, জ্যাট এগ্রিমেন্ট। এটার কালকে তোমাদেরকে ছবি দিয়েছিলাম, আইএনএস দুনাগিরি, আইএনএস এখানে সংশোধক, আর আরে আইএনএস এখানে অগ্রে, তিনটের নামই আমাদেরকে মনে রাখতে হবে। এটা কি করা হয়েছে, কমিশনড অ্যালং উইথ সার্ভে ভেসেল, এখানে সংশোধক, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শিপ আগ্রে, মেজর ট্রাই কমিশনিং মাইলস্টোন হয়েছে এটা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে, আমাদের এখানে হয়েছে, তাই জন্য আমাদের জন্য আগামী দিনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এখানে দেখো যে সার্ভে ভেসেল, সার্ভে সংশোধক, ডাইরেক্ট কোশ্চেন আসতেই পারে যে নিচের কোনটি সার্ভে ভেসেলের নাম, এখনই যখনই মাথায় আসবে কোশ্চেন তখনই তাকে পড়ো। সার্ভে করবে, সংশোধন করবে, সার্ভে করবে, সংশোধন করবে। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার আগ্রে, আগ্রে, ঠিক আছে। তো ভাবো ওয়ার, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধ এখানে রে দিয়ে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, কোন রকম কোন বিষাক্ত রেঠে দিয়ে যুদ্ধ টুদ্ধ হচ্ছে, অ্যাগ্রে, অ্যাগ্রে, ঠিক আছে। আর এখানে এই যে দুজন, এই দুজনকে নিয়ে দুনাগিরি রয়েছে, ট্রাই কমিশনিং মাইলস্টোন হয়েছে, কোথায় হয়েছে মনেই থাকবে, কলকাতাতে হয়েছে। এবং এর সাথে কিছুদিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে 17A স্টিল ফ্রিগেট, অরিজিনালি বিল্ড এন্ড লঞ্চড বাই গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার, যেটা হচ্ছে কলকাতাতে, গার্ডেন রিচ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার।
এটা আমরা কলকাতাতে এটাকে বিল্ড করতে দেখতে পেরেছি। কাকে? 17A কে, প্রজেক্ট 17A স্টিলথ ফ্রিগেটকে। ওকে। মহারাষ্ট্র এখানে লিফট ইরিগেশন স্কিম ম্যানেজ করছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে, যেখানে তারা কি করবে, লোয়ার এলিভেশন রিভার রিজার্ভার, ড্রট প্রোন এরিয়া, হাই অল্টিটিউড ফার্মল্যান্ডে এখানে ইরিগেশনটা চালু করবে। এবার এই পয়েন্টটাকে একটু মাথায় রাখতে হবে, এটা কি জিনিসটা কি। লিফট ইরিগেশন স্কিম মানে ইরিগেশন যে স্কিম সেটাকে উঠিয়ে নিলাম। কেন উঠিয়ে নিলাম? কাকে উঠালাম? ওয়াটার রিসোর্স কে উঠিয়ে নিলাম। পাম্প ওয়াটার ফ্রম লোয়ার এলিভেট রিভার এন্ড রিজার্ভার। ধরো অনেকগুলো রিভার আছে যেগুলোর যে উচ্চতা নিচের দিকে, রিজার্ভার গুলো নিচের দিকে, বাট জনবসতি কোনো না কোনো ভাবে হয়তো পাহাড়ের উপরিভাগে, তার জলটাকে তো উপরে তুলতে হবে। এবার জলটাকে উপরে মানুষ তো আর বয়ে বয়ে নিয়ে যাবে না। বা এখানে বলা যেতে পারে ড্রট প্রোন এরিয়া, হাই অল্টিটিউড ফার্মল্যান্ড যেগুলো রয়েছে, উঁচু উঁচু ফার্মল্যান্ড রয়েছে, তো সেখানে জলটাকে তুলে নেওয়ার জন্য যে প্রসেস, সেটাকে বলে লিফট ইরিগেশন সিস্টেম। এটাতে একটা টপিক অ্যাড করবে, সেই টপিকটা হচ্ছে ডিফারেন্ট ইরিগেশন সিস্টেম। কিছুদিন আগে রিলিজ আগে পড়িয়ে দিয়েছিলাম, ডিফারেন্ট ইরিগেশনস পড়িয়ে দিয়েছিলাম, মনে আছে আশা করি। সেইটাকে আবার রিভিশন করবে, ডিফারেন্ট ইরিগেশন টাইপস। আচ্ছা, আর একটা কাজ করবে, ক্লাসের পরে কেউ একটা খাতায় লেখো বা কিছু লেখো। টেলিগ্রাম যতক্ষণ না ঠিক হচ্ছে, আমি পিনও করতে পারছি না এখানে, আহ, ঠিকঠাক বুঝতেও পারি না কি হয়। পিন হয় কতক্ষণ থাকে, 30 দিন থাকবে না কি থাকবে, পুরোনো গুলো চলে যায় না কি হয়, ভালোও লাগছে না করতে। তো একটু লিখে নাও, আফটার ক্লাস আমি স্ক্রিনশট নিয়ে নেবো কি কি তোমাদের পড়তে দিলাম। ঠিক আছে, লাস্টে একটা কেউ খাতায় নিজেদের লেখো। আচ্ছা, ইটালিন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ইটালিন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট মানে খুব ইম্পর্টেন্ট। ইটালিন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট প্রপোজ করেছে কি, 3097 মেগাওয়াট রান অফ দ্য রিভার পাওয়ার প্ল্যান্ট, দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশ, যেটা কিনা দিহাং ভ্যালি তে অবস্থিত। এবং এখানে ইডু মিসমি লোকাল ট্রাইব রয়েছে। শুধু আজকেরটা লিখে দাও, আগেরটা আমার লেখা আছে। ইডু মিসমি লোকাল ট্রাইব রয়েছে। এইবারও আমাদের একটা ট্রাইবাল কোশ্চেন এসেছিল, তো এখানে ডাইরেক্ট কোশ্চেন হচ্ছে গিয়ে ইটালিন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোথায় হতে চলেছে? দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশ। ইডু মিসমি লোকাল ট্রাইব কোথায় থাকে? দিবাং ভ্যালিতে থাকে। ঠিক আছে, দিবাং ভ্যালি, দিয়াং ভ্যালি এখানে থাকে। ঠিক আছে, হ্যাঁ টোটো এসেছিল। তো এই যে ইটালিন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এই প্রজেক্টটা যেই এলাকাটাতে হচ্ছে, যে এরিয়াটাতে হচ্ছে, পুরোটাই হচ্ছে ইডু মিসমি লোকাল ট্রাইবেরই। ওখানে অন্য কোনো ট্রাইব নেই, মানে মেইনলি মেজরিটি বলা যায়। ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, ওইটা তো সান্থালি ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে ছিল। তো ইডু মিসমি লোকাল ট্রাইব, ডাইরেক্ট মনে রাখো অরুণাচল প্রদেশ। মিসমি। ওকে, আর কি আছে এখানে দাঁড়াও একবার দেখে নিই। ঠিক আছে, চলে আসো পলিটিতে। রাধাকৃষ্ণন কমিটি। রাধাকৃষ্ণন কমিটি যাকে বলা হয় ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, সেটি আমাদের এডুকেশনের প্রথম মেজর বলতে পারো একটা কমিটি আফটার ইন্ডিপেন্ডেন্স এস্টাবলিশ হয়েছিল, যাকে চেয়ার করেছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে ইন্ডিয়ান ইউনিভার্সিটি সিস্টেমের যে প্রবলেম, সেই প্রবলেম গুলোকে চেক করা এবং সেটার যে আমাদের যে বর্তমানে নিড, মানে আফটার ইন্ডিপেন্ডেন্সের আমাদের যে নিড, সেই নিডটাকে ফুলফিল করার যে কমিটি ছিল, সেটার নাম ছিল রাধাকৃষ্ণন কমিটি। এবার এই রাধাকৃষ্ণন কমিটির আন্ডারে এখন এটা কেন নিউজে আছে, এটা এখন দেখো আমাদের জানো এডুকেশন মিনিস্ট্রির উপর ভীষণ চাপ চলছে, এবং এখানে এডুকেশন ডিপার্টমেন্টটাকে নিয়ে অনেক রকমের সমস্যা চলছে, যে কেন এই এক্সাম এরকম হয়, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা এডুকেশন বা আমাদের এডুকেশনের যে প্রসেস, কিভাবে পড়াশোনা হবে, তাকে নিয়ে কোশ্চেন মার্ক চলছে। এবং এই রাধাকৃষ্ণন কমিটি আপগ্রেডেশনে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এস্টাবলিশ করা হয়েছিল 2017-তে। এটা খুব নিউজে আছে, বিকজ এটা মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে কাজ করে। এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি কি, এরাই হচ্ছে নিট পরীক্ষা টরীক্ষা গুলো নেয়, মানে এক্সট্রা যে গভর্নমেন্টের পরীক্ষা টরীক্ষা হয়, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে থাকে।
এবার এই গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো যেগুলো এরকম ভাবে হচ্ছে, তাতে জানো নিটে কি ঘটনা ঘটলো। তো এই ন্যাশনাল টেস্টিং এজেন্সির আদেও এই বডিটার কোনো স্বয়ং সম্পূর্ণতা আদেও আছে কিনা, বা এই বডিটার কোনো রকম এফিকেসি আছে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তোমরা হয়তো একটা রিলস দেখবে বা একটা ভিডিও দেখবে, আবু ধাবিতে একজনের সিট পড়েছে, ঠিক আছে? আবু ধাবিতে এই জাস্ট কিছুদিন আগে। তো আবু ধাবিতে সিট পড়েছে। প্রথমে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি সে কি বললো যে হ্যাঁ তাদের ভুল হয়েছে, বাট কিছু সময় বাদেই তারা বলছে যে এইটা তো, তারা পরবর্তী টাইমেই বললো যে না তাদের কিছু ভুল হয়নি। কেন? তারা বলছে যে যে লোকেশন আর কি চেক করা, সেটা তো যারা আর কি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট সেই তো চেক সিলেক্ট করে, তো হয়তো তার ভুল। তো প্রথমে একবার বললো তাদের ভুল হয়েছে, আবার পরে বলছে যে না তাদের ভুল নয়। তো এটা নিয়ে প্রশ্ন উঠছে যে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এটা যেটা আমরা দেখছি, এই বডিটা তাহলে তৈরি কেন করা হলো? আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যে কাজ করছে, তারপরে প্রথমে বলেছিল যার যেখানে সিট পড়েছিল তার সেখানেই সিট পড়বে, হঠাৎ করে 2-3 দিন আগে না 4 দিন আগে সিট আবার চেঞ্জ করে দিয়েছে, বা নতুন করে আর কি একটা চেকিং দেওয়া হলো, বললো যে না আলাদা জায়গায় পড়বে। তো এই যে চেঞ্জেস গুলো, তারপরে ছোট কোশ্চেনের কিছু একটা ভুল হয়েছে, তো বলা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট যদি 2 মিনিট, এটারও ভিডিও হয়তো তোমরা দেখবে, 2 মিনিট তো অনেক পরের কথা, 1 মিনিট দেরি করলেও তাকে হলে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে সেইটা যদি ভুল হয়, তাহলে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভুলগুলোকে দেখবে কে? এই নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিউজে আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিউজে আছে বলে রাধাকৃষ্ণন কমিশন আবার নিউজে এসেছে। তাহলে রাধাকৃষ্ণন কমিশন কিসের সাথে কানেক্টেড? এডুকেশন কমিশনের সাথে কানেক্টেড। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কবে তৈরি হয়েছিল? 2017-তে, এবং সেটা কার সাথে কানেক্টেড? মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে কানেক্টেড। এবার আমরা এটা অলরেডি আগে থেকে জানি, 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ ইন্ডিয়ান যে এডুকেশন, সেটা হচ্ছে গিয়ে এই মুহূর্তে কনকারেন্ট লিস্টের পার্ট, যেটা আগে স্টেট লিস্টের পার্ট ছিল। আচ্ছা, নেক্সট সুপ্রিম কোর্ট রুল করেছে এই যে রাইট টু ওয়ার্ক, এবং এটা অলরেডি আমরা দেখতে পারলাম, অলরেডি আমি কেস ল তোমাদেরকে বলে দিলাম। তো ওই ওই একই কথা লেখা আছে যে ফুটপাথ যেটা রয়েছে ডিমার্কেটেড, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। এবং এখানে আমরা সেই জায়গা থেকে আমরা দেখতে পারি যে ইট ডিক্লেয়ার দ্যাট পেডিস্টেরিয়ান রাইটস টেক প্রায়োরিটি ওভার দি মোটরাইজড ভেহিকল। তো ভেহিকেলের থেকে এখানে সাধারণ মানুষ পায়ে হেঁটে যারা চলবে, তাদের এখানে রাইট অনেক বেশি। এবার দেখো, ওটা হলো রাধা কৃষ্ণন কমিটি, আর এটা হচ্ছে রঙ্গা রাজন কমিটি। রঙ্গা রাজন কমিটি এটা 2000 সালে এস্টাবলিশ হয়েছিল, এবং এখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমকে নিয়ে কথা বলা হয়। ওই 29 তারিখে স্ট্যাটিস্টিক্যাল ডে আগামী দিনে সেলিব্রেট করা হবে, 29শে জুন। তাই জন্য এই রঙ্গা রাজন কমিশন আবার নিউজে আছে, বিকজ দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন অফ ইন্ডিয়া এস্টাবলিশ থ্রু দি গভর্নমেন্ট রেজলিউশন June 1, 2005, এবং it was formally constituted and become fully operational July 12, 2006। এটার থেকে আমাদের 3-4টে কোশ্চেন আসতে পারে আগামী দিনে, হয়তো স্ট্যাটিস্টিক্যালকে নিয়ে আরো কয়েকটা পয়েন্ট পড়াবো। তার আগে প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল কমিশন কার রেকমেন্ডেশনে তৈরি হয়? স্ট্যাটিস্টিক্স কার রেকমেন্ডেশনে তৈরি হয়? তো স্ট্যাটিস্টিকের অনেক ওঠানামা থাকে, তো স্ট্যাটিস্টিক্স কখনো ফ্ল্যাট দেখতে পেরেছো? কখনোই না, কখনোই ফ্ল্যাট না। স্ট্যাটিস্টিক্স সবসময় এখানে ওঠানামা হয়। তো কমিশন, মহালানবিশ তো বটেই, কমিশনকে রঙ্গা রাজন কমিশন, এটার এস্টাবলিশমেন্ট কবে হয়েছে? গভর্নমেন্ট রেজলিউশন 2005, এবং তাকে ফুললি এখানে অপারেশনাল হয়েছে 2006। দুটো ডেটাই আমাকে মনে রাখতে হবে, দুটো ডেটাই আমাকে মনে রাখতে হবে। ওকে, ওকে, হোপফুলি ওকে। নেক্সট, এখানে অমিত শাহ এখানে অভিজ্ঞান অ্যাপ একটা লঞ্চ করেছে। এটা কি? এটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। এটা খুব দারুণ একটা কাজ করেছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এটা এখনো অতটা ক্লিয়ার করেনি ব্যাপারটা কি পুরো ইন ডিটেলস। বলছে যে একটা এরকম ভাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর দ্বারা এটা ডেভেলপ করা হবে, এবং রাস্তায় বিভিন্ন জায়গায় থাকবে। যখনই অবশ্যই এটা কোনো না কোনো আরো ডেক্লারেশন আসবে প্রপার ভাবে, ধরো সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কাউকে যদি কারোর যদি আমাকে ক্রিমিনাল মনে হয়, হতেই পারে কোনো একটা ভুল ভ্রান্তি কিছু ঘটনা ঘটলো, কিছু না, তার ফিঙ্গারপ্রিন্ট ওখানে আর কি চেক করা হবে, এবং ফিঙ্গারপ্রিন্ট চেক করলে 35 সেকেন্ডস এর মধ্যে সেই পার্টিকুলার ব্যক্তির ক্রাইম রেকর্ড বেরিয়ে আসবে। ঠিক আছে? এবং এই অ্যাপটার নাম হচ্ছে অভিজ্ঞান অ্যাপ। তার ব্যাপারে জানা যাবে, এটা এটা দেখার জন্য। তো আগামী দিনে এটার ডিটেলটা আরো বোঝা যাবে, কোথায় ইমপ্লিমেন্টেশন হবে, কি হবে।